গভীর রাতে জানালার বাইরে কেবল অন্ধকার আর নিস্তব্ধতা, কিন্তু আমার ঘরের ভেতরটা যেন এক ঝড়ের কেন্দ্রস্থল। খালা, আমার মায়ের আপন বোন, আমার সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে আমি এক অদ্ভুত আলো দেখেছিলাম, যা স্নেহ বা মাতৃত্বের চেয়েও গভীর কিছু। থমথমে গলায় তিনি বললেন, আরিফ, আমি আপনার জন্য সব করতে পারি, যা চাইবেন তাই। তার প্রতিটি শব্দ যেন আমার কানের ভেতর সীসার মতো গলে যাচ্ছিল। আমার হাত কাঁপছিল। কোনো মতে উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিলাম। বাইরে হিমেল বাতাস বইছিল, কিন্তু আমার ভেতরের ঝড়টা শতগুণ তীব্র ছিল। আমার হৃদয় আমাকে বারবার বলছিল, কিছু একটা পরিবর্তন আসন্ন। জীবনের চেনা পথটা আর চেনা থাকবে না, কখনোই না। হ্যালো বন্ধুরা, মায়া ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে, নিয়ে যাবে এক অন্যরকম অনুভূতির জগতে। আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করুন। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার নাম আরিফ। ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী। আমি তাদের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই আমি ছিলাম একটু শান্ত প্রকৃতির। বই পড়তে আর ছবি আঁকতে ভালোবাসতাম। আমার বাবা মায়ের কর্মজীবনের ব্যস্ততার কারণে প্রায়শই আমি খালা শোভা আর খালু রহিমের বাসায় সময় কাটাতাম। খালা শোভা আমার মায়ের ছোট বোন। দেখতে দারুণ সুন্দরী ছিলেন, আর তার মনটাও ছিল উদার। আমার প্রতি তার স্নেহ ছিল প্রগাঢ়। মনে হতো যেন আমি তার নিজের সন্তান। তিনি আমাকে গল্প শোনাতেন, আমার পছন্দের খাবার রান্না করে খাওয়াতেন। খালু রহিম ছিলেন একজন ব্যবসায়ী। তিনি প্রায়শই ব্যবসার কাজে দেশের বাইরে থাকতেন। তাই খালার একাকিত্ব ঘোচাতে আমি যেন তার একমাত্র অবলম্বন ছিলাম। আমার শৈশব ও কৈশোরের অনেকটাই কেটেছে খালার ভালোবাসার ছায়ায়, যা ছিল অত্যন্ত নিবিড় আর নির্ভেলাল। সময় গড়িয়ে চলছিল, আমি বড় হয়ে উঠলাম। উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব, আমার জীবন নতুন মোড়ে নিয়েছিল। আমি তখন একটি মেসে থাকতাম। খালা শোভা তখনও আমার খোঁজ খবর নিতেন, প্রায়শই আমাকে ফোন করতেন। ছুটির দিনে আমি তার বাসায় যেতাম। তিনি আমার জন্য পছন্দের খাবার রান্না করে রাখতেন, আমার পড়াশোনার খোঁজ নিতেন। তার এই ভালোবাসা আমার কাছে ছিল মায়ের ভালোবাসার মতোই পবিত্র। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে আমার পরিচয় হয় সাদিয়ার সাথে। সাদিয়া ছিল আমারই বিভাগের ছাত্রী। সে ছিল শান্ত, লাজুক আর অসম্ভব মায়াবী চেহারার অধিকারী। তার লম্বা চুল, বড় বড় চোখ আর মিষ্টি হাসি মুহূর্তেই আমার মন কেড়ে নিয়েছিল। আমাদের বন্ধুত্বটা খুব দ্রুতই গভীর হলো। আমরা একসাথে ক্লাস করতাম, লাইব্রেরিতে পড়তাম আর টিএসসিতে বসে চা খেতাম। ঢাকার কোলাহলপূর্ণ জীবনে সাদিয়া যেন এক স্নিগ্ধ বাতাসের ঝাপটা ছিল। তার সাথে কথা বলতে বলতে কখন যে সময় কেটে যেত টেরই পেতাম না। আমরা রামনা পার্কে বসে ঘন্টার পর ঘন্টা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতাম, গল্প করতাম। সে ছিল আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম প্রেম। একদিন বিকেলে বুড়িগঙ্গার পাড়ে বসে আমরা দুজনে সূর্যাস্ত দেখছিলাম। নদীর শান্ত জল আর সন্ধ্যার কমলা রঙের আকাশ সব যেন এক অদ্ভুত মাদকতায় ভরেছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমার হাত বাড়িয়ে সাদিয়ার হাত ধরেছিলাম। তার হাতটা ছিল নরম আর উষ্ণ। আমি তার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমাকে চাই। সাদিয়া প্রথমে একটু চমকে উঠেছিল, তারপর তার গালে এক রাস লাজুক হাসি ফুটে উঠল। সে আমার হাতটা আরও শক্ত করে ধরেছিল। তার চোখের নীরব সম্মতি আমার হৃদয়কে এক অপার্থিব আনন্দে ভরিয়ে দিয়েছিল। সেই দিন থেকে আমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু। আমাদের প্রেম ধীরে ধীরে গভীর হতে লাগলো। আমরা একে অপরের সাথে নিজেদের সবটুকু শেয়ার করতাম। ছোট ছোট খুনসুটি, মান অভিমান আর অগণিত ভালোবাসার মুহূর্ত দিয়ে আমাদের দিন কাটত। সাদিয়া আমার জীবনে এক নতুন রং এনেছিল। তার সাথে থাকলে আমি সব দুঃখ, সব চাপ ভুলে যেতাম। আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা হাজারো স্বপ্ন দেখতাম। একটি ছোট বাসা, একটি সুখী পরিবার, এই ছিল আমাদের সব স্বপ্ন। সাদিয়া তার পরিবারের কাছে আমাদের সম্পর্কের কথা জানায়নি, কারণ তার পরিবার ছিল কিছুটা রক্ষণশীল। তাই আমাদের সম্পর্কটা ছিল অনেকটা গোপন, যা আমাদের ভালোবাসাকে আরও তীব্র করে তুলেছিল। এই সময়েই খালার আচরণে আমি কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। তিনি ঢাকাতে প্রায়শই আসতে শুরু করলেন। খালু রহিম তখনও ব্যবসার কাজে দেশের বাইরে থাকতেন।
খালা প্রায় সপ্তাহখানেক করে আমার মেসে বা আমার কাছেই থাকতেন। তিনি আমার জন্য বিশেষ করে রান্না করে নিয়ে আসতেন, আমার কাপড় চোপড় গুছিয়ে দিতেন। আমি প্রথমে এটাকে তার মাতৃত্বসুলভ ভালোবাসা মনে করতাম, কিন্তু তার চোখের দৃষ্টিতে আমি এক অদ্ভুত গভীরতা লক্ষ্য করতাম। তিনি যখন আমার দিকে তাকিয়ে থাকতেন তখন তার দৃষ্টিতে এক ধরনের তীব্রতা থাকত, যা আমার অস্বস্তির কারণ হতো। তিনি আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলতে চাইতেন, বিশেষ করে যখন আমি একা থাকতাম। তিনি খালু রহিমের সাথে তার অসুখী দাম্পত্য জীবনের কথা বলতেন, তার একাকিত্বের কথা বলতেন। তিনি বলতেন, আরিফ জানিস, মানুষ সব কিছু পেয়েও অনেক সময় সুখী হয় না। সত্যিকারের ভালোবাসা না পেলে জীবনটা অর্থহীন মনে হয়। তার কথায় এক ধরনের হতাশা আর শূন্যতা ছিল, যা আমি স্পষ্ট অনুভব করতাম। আমি তাকে সান্ত্বনা দিতাম, বোঝানোর চেষ্টা করতাম যে খালু তোমাকে ভালোবাসেন, হয়তো প্রকাশ করতে পারেন না। কিন্তু আমার কথায় তিনি যেন সন্তুষ্ট হতেন না। একদিন বিকেলে আমি সাদিয়ার সাথে রমনা পার্কে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ দেখি খালা শোভা পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই তিনি এগিয়ে এলেন। আরিফ, তুই এখানে কি করছিস? আর এই মেয়েটিকে? তার গলায় এক ধরনের কঠোরতা ছিল, যা আমি আগে কখনো শুনিনি। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। খালা, সে সাদিয়া, আমার বন্ধু। আমি সাদিয়ার সাথে খালার পরিচয় করিয়ে দিলাম। সাদিয়া খালাকে সালাম করল, কিন্তু খালা তার দিকে এক ঝলক তাকিয়েই মুখ ফিরিয়ে নিলেন। তার চোখে ছিল স্পষ্ট বিরক্তি। তিনি আমার হাত ধরে বললেন, চল আমার সাথে, তোর সাথে কিছু কথা আছে। সাদিয়া আমাকে অবাক চোখে দেখছিল। আমি খালার দিকে তাকিয়ে ইশারায় সাদিয়াকে কথা বলার আশ্বাস দিলাম। সেদিন খালা আমাকে নিয়ে তার ভাড়া করা একটি ফ্ল্যাটে গেলেন। ফ্ল্যাটটি তিনি ঢাকায় থাকার সময় ব্যবহার করতেন। তিনি আমার সামনে বসে বললেন, আরিফ, তুই কি জানিস না যে তোর পড়াশোনার সময় এসব প্রেম ভালোবাসা মানায় না? আর এই মেয়েটিকে, তার চালচলন কেমন যেন ভালো লাগছে না। আমি খালার কথায় অবাক হয়ে গেলাম। খালা, তুমি এসব কি বলছো? সাদিয়া খুব ভালো মেয়ে, আর সে আমার বন্ধু। খালা আমার কথায় যেন আরও উত্তেজিত হয়ে উঠলেন। বন্ধু? তুই কি আমাকে বোকা ভাবছিস? আমি তোর খালা, তোর সব চিনি। আমি চাই না তুই কোনো বাজে মেয়ের পাল্লায় পড়িস। তোর জীবনে যা কিছু ভালো, আমি তাই চাই। খালার কথায় আমি আহত হলাম। আমি জানি সাদিয়া কেমন। খালার এই অযৌক্তিক আচরণ আমাকে অবাক করল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার কোনো কথা শুনতে চাইলেন না। সেদিন থেকে আমার মনে এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরু করলো। খালার এই আচরণ আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। সাদিয়াও খালার এই আচরণে কিছুটা হতবাক হয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার খালা এমন কেন? তিনি কি আমাকে পছন্দ করেননি? আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, না, এমন কিছু না। খালা হয়তো একটু পুরনো ধ্যান ধারণার মানুষ, তাই হয়তো এমন বলেছেন। কিন্তু আমার নিজের মনেই এক ধরনের সংশয় কাজ করছিল। খালার এই অতিরিক্ত অধিকার বোধ আমার কাছে ক্রমশ অস্বাভাবিক মনে হচ্ছিল। এরপর খালা আরও বেশি করে আমার জীবনে জড়িয়ে পড়তে চাইলেন। তিনি আমার মেসে প্রায়শই আসতেন। আমার বন্ধুদের সামনেই আমাকে নিয়ে নানা ধরনের ব্যক্তিগত কথা বলতেন। তিনি চাইতেন আমি যেন তার সাথে বেশি সময় কাটাই। সাদিয়ার সাথে আমার সম্পর্কটা তিনি যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি আমাকে প্রায়শই ফোন করে সাদিয়ার সাথে দেখা করতে বারণ করতেন, নানান অজুহাত দেখাতেন। আমার মনে হচ্ছিল খালার স্নেহ ক্রমশ এক অদ্ভুত অধিকারবোধে পরিণত হচ্ছে। আমি তাকে মা বলে সম্মান করতাম, কিন্তু তার এই আচরণ আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল। একদিন রাতে আমার মেসের ঘরে বসে পড়ছিলাম। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। হঠাৎ কলিং বেলের শব্দ। দরজা খুলে দেখি খালা শোভা দাঁড়িয়ে আছেন। তার মুখে এক ধরনের উদ্বেগের ছাপ। আরিফ, আমি খুব বিপদে পড়েছি। আমার খালুর সাথে খুব ঝগড়া হয়েছে। তিনি আমাকে অনেক কটু কথা বলেছেন। আমি আর ওই বাসার থাকতে চাই না। তার চোখে জল ছিল। আমি তাকে ভেতরে আসতে বললাম। তিনি সোফায় বসে কাঁদতে লাগলেন। আমি তাকে জল দিলাম। তিনি বললেন, আমার জীবনে আর কিছু ভালো লাগছে না আরিফ। আমি শুধু তোমার কাছেই শান্তি পাই। তুমিই আমার একমাত্র ভরসা। তার কথা শুনে আমার মন খারাপ হলো। আমি তাকে সান্ত্বনা দিলাম। খালা, এমন ভেবো না। খালুর সাথে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। তিনি আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তার চোখে এক ধরনের আকুতি ছিল। না আরিফ, কিছুই ঠিক হবে না। আমি তোমার মধ্যেই আমার হারানো শান্তি খুঁজে পাই। তুমি আমাকে বোঝো, আমার কষ্ট অনুভব করো।
তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার হাতের স্পর্শ আমার হাতে পড়তেই আমি কেঁপে উঠলাম। তার স্পর্শে মাতৃত্বের উষ্ণতা ছিল না, ছিল এক ধরনের অন্যরকম অনুভূতি। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি হাত সরিয়ে নিলাম। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আরিফ, জানিস আমি তোমার জন্য সব করতে পারি, যা চাইবে তাই। আমার যা কিছু আছে সব কিছু তোমার। তার এই কথাগুলো শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এ কেমন কথা! খালা আমার মা সম, তার মুখে এ ধরনের কথা আমি কল্পনাও করতে পারিনি। আমার ভেতরে এক তীব্র অস্বস্তি আর ভয় কাজ করতে শুরু করলো। আমি যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি কোনো মতে উঠে গিয়ে জানালার পাল্লাটা বন্ধ করে দিলাম। বাইরে হিমেল বাতাস বইছিল, কিন্তু আমার ভেতরের ঝড়টা শতগুণ তীব্র ছিল। আমার হৃদয় আমাকে বারবার বলছিল কিছু একটা পরিবর্তন আসন্ন, জীবনের চেনা পথটা আর চেনা থাকবে না, কখনোই না। এই অনুভূতিটা এতটাই তীব্র ছিল যে আমি কয়েক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। সেই রাতটা আমার জীবনে এক দুঃস্বপ্নের মতো ছিল। আমি খালাকে কোনো মতে বুঝিয়ে শুতে পাঠালাম, কিন্তু আমি নিজে সারা রাত ঘুমাতে পারিনি। আমার মন অস্থির ছিল। আমি খালার কথার অর্থ বোঝার চেষ্টা করছিলাম। তিনি কি সত্যিই আমাকে ভালোবাসেন, নাকি এটা তার একাকিত্ব আর হতাশার বহিঃপ্রকাশ? কিন্তু যেভাবেই হোক, তার এই অনুভূতিটা আমাদের সম্পর্কের গণ্ডি পেরিয়ে এক অন্যরকম মাত্রা নিচ্ছিল, যা আমার কাছে ছিল অনৈতিক আর অসম্মানজনক। আমি সাদিয়াকে ভালোবাসি, আমার ভবিষ্যৎ তার সাথেই। খালার এই আচরণ আমার জীবনে এক বিশাল জটিলতা তৈরি করছিল। পরের দিন থেকে আমি খালাকে এড়িয়ে চলতে শুরু করলাম। আমি মেসে কম থাকতাম, সাদিয়ার সাথে বেশি সময় কাটাতাম। খালার ফোন ধরতাম না, বা ধরলেও দ্রুত কথা শেষ করে দিতাম। কিন্তু খালাও যেন হাল ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি আমার মেসে প্রায়শই আসতেন, আমার বন্ধুদের কাছে আমার খোঁজ নিতেন। তিনি আমাকে বিভিন্ন ধরনের উপহার পাঠাতেন, আমার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসতেন। তার এই অতিরিক্ত মনোযোগ আমাকে ক্রমশ আরও বিচলিত করে তুলছিল। আমি জানতাম না কিভাবে তাকে বোঝাবো। তিনি আমার মায়ের ছোট বোন, আমি তাকে অসম্মান করতে পারি না। কিন্তু তার এই আচরণ আমার প্রতি, আমার ভালোবাসার প্রতি এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সাদিয়া আমার এই পরিবর্তন লক্ষ্য করল। আমি তার সাথে থাকলেও আমার মন যেন অন্য কোথাও থাকত। আমি প্রায়শই চিন্তিত থাকতাম, হাসি খুশি থাকতে পারতাম না। সাদিয়া আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আরিফ, তোমার কি হয়েছে? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? তোমার খালাকে কিছু বলেছেন? আমি প্রথমে সাদিয়াকে সব কিছু বলতে চাইনি। আমি জানতাম এই কথাগুলো শুনলে সে কষ্ট পাবে, হয়তো আমাদের সম্পর্কেও এর প্রভাব পড়বে। কিন্তু আমার ভেতরের চাপটা এতটাই বেশি ছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। একদিন বিকেলে আমি সাদিয়াকে নিয়ে ধানমন্ডি লেকের পাশে একটি নির্জন স্থানে বসেছিলাম। আমি গভীর শ্বাস নিয়ে সাদিয়ার হাত ধরলাম। সাদিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কথাটা খুব কঠিন, আমি জানি। এটা শুনে তুমি কষ্ট পাবে, কিন্তু আমি তোমাকে কিছু লুকোতে চাই না। সাদিয়া আমার দিকে উদ্বিগ্ন চোখে তাকালো। আমি ধীরে ধীরে খালার সব কথা খুলে বললাম। খালার সেই রাতের কথা, তার অদ্ভুত ভালোবাসার কথা, তার একাকিত্বের কথা। আমি সব কিছু তাকে বললাম। সাদিয়া আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আরিফ, তুমি এসব কি বলছো? তোমার খালা? কিভাবে সম্ভব? তার গলায় অবিশ্বাস আর কষ্ট স্পষ্ট ছিল। সে আমার হাত ছেড়ে দিল। তাহলে কি তুমি তার সাথে? সে আমার দিকে এক সন্দেহের দৃষ্টিতে তাকালো। আমার বুকটা ভেঙে গেল। না সাদিয়া, আমি এমন কিচ্ছু করিনি। আমি তোমাকে ভালোবাসি। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তিনি শুনছেন না। আমি জানি না কি করব। সাদিয়ার চোখে এক ধরনের অবিশ্বাস আর অভিমান ছিল। আমি তোমাকে বিশ্বাস করি আরিফ, কিন্তু তোমার খালা, তিনি কিভাবে এমনটা করতে পারেন? আমি তাকে কত শ্রদ্ধা করতাম। সাদিয়া উঠে দাঁড়ালো। আমি এখন বাড়ি যেতে চাই, আমার মাথা কাজ করছে না। সাদিয়ার এই প্রতিক্রিয়া আমাকে আরও বেশি কষ্ট দিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনতে চাইল না। সেদিনের পর থেকে সাদিয়া আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করলো। আমাদের ভালোবাসার সম্পর্কে এক গভীর ফাটল দেখা দিল। আমি বুঝতে পারছিলাম খালার এই আচরণ আমাদের সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর। আমি জানতাম আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম আমাকে খালার সাথে সরাসরি কথা বলতে হবে। এই পরিস্থিতি আর চলতে পারে না। আমি তাকে আঘাত করতে চাই না, কিন্তু আমার জীবন, আমার ভালোবাসা রক্ষা করা আমার জন্য অত্যন্ত জরুরি ছিল।
আমি তাকে ফোন করে পরদিন দুপুরে তার ভাড়া করা ফ্ল্যাটে দেখা করতে বললাম। পরের দিন দুপুরে আমি খালার ফ্ল্যাটে গেলাম। আমার ভেতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল, ভয়, দুঃখ আর এক ধরনের দৃঢ়তা। খালা আমাকে দেখেই হাসি মুখে এগিয়ে এলেন। আরিফ, আয়, কতদিন পর তোর সাথে কথা হচ্ছে। জানিস, তোকে না দেখলে আমার ভালো লাগে না। আমি তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখালাম না। আমি সরাসরি সোফায় গিয়ে বসলাম। আমি গভীর শ্বাস নিয়ে কথা বলা শুরু করলাম। খালা, আমি আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমি জানি আমার কথা শুনে হয়তো আপনি কষ্ট পাবেন, কিন্তু এই কথাগুলো বলা আমার জন্য খুব জরুরি। খালা আমার মুখের দিকে তাকালেন। তার হাসি মলিন হয়ে গেল। কি হয়েছে আরিফ, তুই কি কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ খালা, আমি খুব চিন্তিত। আপনার সাম্প্রতিক আচরণ নিয়ে আমি খুব বিচলিত। আপনি আমার মায়ের ছোট বোন, আমার কাছে মায়ের মতো। আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আপনার এই অতিরিক্ত মনোযোগ, আপনার মুখের সেই কথাগুলো, আমি আপনার জন্য সব করতে পারি, এই কথাগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে খালা। আমার গলায় দৃঢ়তা ছিল, কিন্তু কষ্টও ছিল স্পষ্ট। খালা আমার কথা শুনে যেন পাথর হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিফ, তুই কি বলছিস এসব? আমি তোকে ভালোবাসি, তাই তো তোর খেয়াল রাখি। ভালোবাসা খালা, এই ভালোবাসার ধরনটা অন্য রকম। আমি সাদিয়াকে ভালোবাসি, সে আমার জীবন, আমার ভবিষ্যৎ। আপনি আমার খালা, আমার মুরব্বি। আমাদের সম্পর্কের একটা পবিত্রতা আছে, একটা গণ্ডি আছে। আপনি সেই গণ্ডিটা অতিক্রম করছেন খালা। আপনার এই আচরণ আমার জীবনে, আমার ভালোবাসার সম্পর্কে এক বিশাল জটিলতা তৈরি করছে। আমার গলার স্বর কিছুটা উঁচু হয়ে উঠল। আমি জানি আপনি হয়তো খালু রহিমের সাথে আপনার সম্পর্কে সুখী নন। আমি আপনার একাকিত্ব বুঝি, কিন্তু এর সমাধান এটা নয় খালা। আমি আপনার ভাতিজা, আপনার ছেলে সম। আপনার এই অনুভূতিটা অনৈতিক খালা, এটা আমাকে মানসিকভাবে খুব আঘাত করছে। খালা আমার কথা শুনে কাঁদতে লাগলেন। আরিফ, তুই কি জানিস না আমি কতটা একা? রহিম আমাকে সময় দেয় না। আমি শুধু তোমার মধ্যেই আমার হারানো সুখ খুঁজে পাই। তুমি আমাকে ভালোবাসতে পারো না? না খালা, আমি আপনাকে সেভাবে ভালোবাসতে পারি না। আপনি আমার মা সম। আমার ভালোবাসা সাদিয়ার জন্য। আমাদের সম্পর্কটা পবিত্র। আপনার এই চাওয়াটা অন্যায় খালা, এটা আমাদের পরিবারের সম্মান নষ্ট করবে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার এই অনুভূতি থেকে বেরিয়ে আসুন। আপনি আপনার জীবনের নতুন অর্থ খুঁজে নিন। খালুর সাথে কথা বলুন, কাউন্সেলিং নিন, কিন্তু দয়া করে আমার জীবনে, আমার ভালোবাসার জীবনে এই জটিলতা তৈরি করবেন না। আমি উঠে দাঁড়িয়েছিলাম। আমি জানি আমার কথা শুনে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমার পক্ষে আর এটা মেনে নেওয়া সম্ভব না খালা। খালা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। তিনি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর মাথা নিচু করে বললেন, আরিফ, আমি হয়তো ভুল করেছি। আমি হয়তো আমার একাকিত্বে এতটাই ডুবে গিয়েছিলাম যে আমি সঠিক ভুল বিচার করতে পারছিলাম না। আমি বুঝতে পারিনি যে আমার এই আচরণ তোমাকে এতটা কষ্ট দেবে, তোমার ভালোবাসাকে এতটা আঘাত করবে। তার গলায় ছিল এক ধরনের অনুশোচনা। আমি সত্যিই দুঃখিত আরিফ। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারছি আমি কতটা ভুল পথে হাঁটছিলাম। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চোখে আমি এক ধরনের হতাশা, অনুশোচনা আর একাকিত্বের গভীর চিত্র দেখতে পাচ্ছিলাম। আমার মনে হলো তিনিও এক ধরনের কষ্টের শিকার। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি খালা, কিন্তু আমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না খালা। আপনার এই আচরণ আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে। সেই দিনের পর খালা শোভা ঢাকা ছেড়ে চলে গেলেন। তিনি হয়তো তার ভুল বুঝতে পেরেছিলেন, অথবা হয়তো তার একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন কোনো পথ খুঁজে নিতে চেয়েছিলেন। আমি তার সাথে আর দেখা করিনি। তিনি মাঝে মাঝে ফোন করতেন, কিন্তু আমি তার ফোন ধরতাম না। এই সিদ্ধান্তটা আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমার মনে হয়েছিল আমার ভালোবাসা আর আমার ভবিষ্যৎ রক্ষা করার জন্য এটা অত্যন্ত জরুরি ছিল। আমি সাদিয়ার কাছে ফিরে গেলাম। আমি তাকে সব কিছু বললাম। খালা তার ভুল বুঝতে পেরেছেন আর তিনি চলে গেছেন। সাদিয়া প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে সে আমার সততা বুঝতে পারল।
আমরা দুজনেই এই কঠিন অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছিলাম। ভালোবাসা শুধু সুখ নয়, এটি পরীক্ষা, এটি বিশ্বাস, এটি একে অপরের প্রতি অবিচল আস্থা। আমাদের ভালোবাসা এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আরও শক্তিশালী হয়েছিল। আমরা একে অপরের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলাম। জীবন কখনোই একই রকম থাকে না। প্রতিটি অভিজ্ঞতা আমাদের নতুন কিছু শেখায়, আমাদের বদলে দেয়। খালার এই ঘটনা আমার জীবনে এক গভীর ক্ষত তৈরি করেছিল, কিন্তু একই সাথে এটি আমাকে শিখিয়েছিল ভালোবাসার পবিত্রতা, সম্পর্কের গণ্ডি আর নিজের মূল্যবোধের প্রতি অবিচল থাকার গুরুত্ব। আমি আর সাদিয়া আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম। আমরা বুঝতে পারছিলাম আমাদের ভালোবাসা যে কোনো প্রতিকূলতা জয় করতে পারবে, কারণ আমরা একে অপরের পাশে ছিলাম সব সময়। সেই রাতের জানালা বন্ধ করার মধ্য দিয়ে আমি শুধু হিমেল বাতাসকেই আটকাচ্ছিলাম না, আমি আমার জীবনের এক নতুন অধ্যায়কে আহ্বান জানাচ্ছিলাম, যেখানে বিশ্বাস, সততা আর ভালোবাসা ছিল আমার একমাত্র পাথেয়। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই মায়া ভ্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।